দর্শন শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি থাকছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেমিস্টার 1 এর ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের ভূমিকা। ফার্স্ট টপিক মিনিং অফ দ্য টার্ম দর্শন অর্থাৎ দর্শন শব্দের অর্থ কি, এটা থাকছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো দর্শন শব্দের অর্থ কি প্রথমেই বলি যে পাশ্চাত্যে যেটা ফিলোসফি, ভারতবর্ষে সেটাই কিন্তু দর্শন। সুতরাং ইংরেজি ফিলোসফি শব্দটির প্রতিশব্দ রূপে দর্শন শব্দটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু শব্দ দুটির অর্থ অভিন্ন নয় অর্থাৎ এক নয়। ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ হচ্ছে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। দর্শন শব্দটি একটা সংস্কৃত শব্দ যেটি উদ্ভূত হয়েছে দ্বিজ ধাতু থেকে। শুধু দ্বিজ ধাতু থেকে না, এর সাথে অনট প্রত্যয়, দ্বিজ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি উদ্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা। তবে দর্শন শাস্ত্রে শুধুমাত্র চাক্ষুষ প্রত্যক্ষ বা দেখা দর্শন নয়, সত্যকে উপলব্ধি করা বা সত্যের স্বরূপ সম্পর্কে অনুভব করা হচ্ছে দর্শন শাস্ত্রে দেখার অর্থ। আবার দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোসফি, যেটি এসছে দুটি গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে ফিলোস, যার অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা, ইংলিশে লাভ। আর আরেকটা হচ্ছে সোফিয়া, যার অর্থ হচ্ছে জ্ঞান বা জ্ঞান লাভ করা, অর্থাৎ উইজডম অর নলেজ। তাই ব্যুৎপত্তিগত ভাবে ফিলোসফি শব্দের অর্থ কি দাঁড়ালো? জ্ঞানের প্রতি ভালোবাসা, লাভ ফর উইজডম। সুতরাং যে শাস্ত্র সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে জীবন ও জগৎ সম্পর্কে সত্য অনুসন্ধান করার চেষ্টা করে, সেটিই হচ্ছে দর্শন। তাই দর্শন হলো সত্য অনুসন্ধান বা সত্যকে জানার প্রচেষ্টা। আর ব্যাপক অর্থে দর্শন বলতে বোঝায় যে কোনো জ্ঞানের প্রতি অনুরাগ। এবার বিভিন্ন দার্শনিকগণ নিজেদের অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে জীবন জগৎ সম্পর্কে এই সত্য প্রতিষ্ঠাতা করার চেষ্টা করেন। সুতরাং বলা যায় দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক প্রকৃতির। এই সামগ্রিক প্রকৃতির দৃষ্টিভঙ্গি থেকে দর্শন কি করে? ব্যক্তিকে জগৎ আর জীবনের তাৎপর্য অনুভব করতে সহায়তা করে। যেহেতু মানুষের সহজাত প্রবৃত্তি কি? অজানাকে জানার ইচ্ছে বা কৌতূহল, যে কোনো বিষয়ের প্রতি কৌতূহল। তাই মানুষ জানতে চায় কেন সে জন্ম নিয়েছে বা নিল, জীবনের উদ্দেশ্য কি, ইত্যাদি বিষয়গুলো। আর এই সব প্রশ্নের উত্তর দিতে বা জানতে মানুষ কি করে? নিবিষ্ট চিন্তা করে, আর এই চিন্তাই হচ্ছে দর্শনের মূল। আর দর্শন হলো জ্ঞানের এমন একটি শাখা যেখানে এই সমস্ত মৌলিক প্রশ্ন বা সমস্যাগুলিকে যুক্তি দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়। দর্শনের কাজ হলো মানুষের মনের মৌলিক প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করা এবং জীবন ও জগতের মৌলিক সমস্যাগুলির সমাধানের প্রচেষ্টা চালানো। এখন একটা উদাহরণ সাহায্যে ব্যাপারটা বোঝা যাক যে ধরো মাঠে খেলার সময় আমি একটা বল আকাশের দিকে ছুঁড়লাম, কিন্তু একটু পরেই দেখা যাবে যে বলটি আবার আমার দিকেই ফিরে আসবে। তো একে ফিজিক্সের ভাষায় বলতে গেলে কি বলতে হয়? যে মাধ্যাকর্ষণ শক্তির কারণেই বলটি আবার আমার কাছে ফিরে এসছে। কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তি কেন? কেন মাধ্যাকর্ষণ শক্তি না হয় অন্য কিছু হলো না? ঠিক এই ধরনের প্রশ্নগুলোর যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদানে প্রচেষ্টা করা হয় ফিলোসফিতে। তাই বলা হয় যে যেখানে বিজ্ঞানের শেষ, ঠিক সেখান থেকেই দর্শন বা ফিলোসফির শুরু। সুতরাং আমরা বলতে পারি জীবন জগৎ সম্পর্কে সত্য যুক্তিসম্মত ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টাকে দর্শন বলা যায়। এবার আমরা আসি যে পাশ্চাত্যের দর্শন অর্থাৎ ফিলোসফি আর ভারতবর্ষের দর্শন, এর মধ্যে একটা পার্থক্য আছে। দুটো মানে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের লক্ষ্য কিন্তু একটাই, জ্ঞান লাভ করা বা সত্যকে জানা। তার সত্ত্বেও এদের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। কি পার্থক্য? বলতে যে সত্য বা তত্ত্ব সমস্ত বিশ্বে নিহিত, যার থেকে এই বিশ্বের চেতন অচেতন সকল কিছুই উদ্ভূত, ভারতীয় দার্শনিকরা সেই সত্যকে কি করতে চান? দেখতে চান, উপলব্ধি করতে চান এবং জীবনে প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্য দর্শন বা সত্যটাকে জানা কিন্তু একমাত্র লক্ষ্য নয়,
তার সাথে সাথে সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাও ভারতীয় দার্শনিকদের লক্ষ্য। আর ঠিক এইখানেই পাশ্চাত্য দর্শনের সাথে বা ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের প্রধান পার্থক্য। কেননা পাশ্চাত্য দর্শনের ফিলোসফি চর্চার মূল লক্ষ্যই হলো জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা, অর্থাৎ জ্ঞান লাভ করা হচ্ছে তাদের কাছে মূল লক্ষ্য। সেখানে মননের সঙ্গে আচরণের সমন্বয় সাধনের কোনরূপ প্রচেষ্টাই নেই। তাদের একমাত্র চরম এবং পরম লক্ষ্যই হচ্ছে জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা বা জ্ঞান লাভ করা। কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে কি বলছে, যে শুধুমাত্র সত্য চর্চা নয়, অর্থাৎ জ্ঞান লাভ করা বা সত্য প্রতিষ্ঠা করা নয়, সত্য চর্চাও তাদের যুক্ত হতে হবে। এখানে সত্য চর্চা বলতে জীবন চর্চাকে বোঝায়। সত্য জ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রিত করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে আচারের সমন্বয় সাধন করা ভারতীয় দর্শনের লক্ষ্য। তো জীবনের সঙ্গে সম্পর্কচ্যুত জ্ঞানের কোনো সমর্থন কিন্তু ভারতীয় দর্শনে নেই। তো বোঝা গেল ব্যাপারটা, যে ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শনের মধ্যে পার্থক্য এখানেই, যে ভারতীয় দর্শন শুধুমাত্র সত্য প্রতিষ্ঠা করে না বা সত্য চর্চা করে না, তার সাথে সত্য চর্চা অর্থাৎ জীবনের সাথে ব্যাপারটাকে সম্পর্ক যুক্ত করে দেয়। কিন্তু পাশ্চাত্য দর্শনের চরম এবং পরম লক্ষ্যই হচ্ছে শুধুমাত্র জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা বা জ্ঞান লাভ করা। এরপরে আমরা একটু জেনে নেব যে ভারতীয় দর্শন বলতে কি বোঝায় বা ভারতীয় দর্শনের স্বরূপটা কিরকম, ভারতীয় দর্শনের মধ্যে কি আছে। হুম তো বিচার বুদ্ধি দিয়ে দার্শনিক যে সত্য আবিষ্কার করেন তাকে জীবনে উপলব্ধি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য শুরু হয় কি জীবন চর্চার। চিত্তের শুদ্ধি, ইন্দ্রিয়ের সংযম ও নৈতিক নিয়মের কঠোর অনুশাসনের মধ্য দিয়ে ভারতীয় দার্শনিক সত্যকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করে হয়ে ওঠেন কি সত্য দ্রষ্টা ঋষি। সুতরাং বলা যায় ভারতীয় দর্শন মাত্রই কিন্তু আধ্যাত্মিকতাবাদের দর্শন। একমাত্র চার্বাক দর্শন ছাড়া অপর সব দর্শন গভীরভাবে আধ্যাত্মিক দর্শন। আধ্যাত্মিকতাবাদ জড়বাদের বিরোধী মতবাদ। কেন? জড়বাদ অনুসারে জড়ই হচ্ছে পরম তত্ত্ব, কিন্তু আধ্যাত্মিকতাবাদ অনুসারে অজড় আত্মাই হচ্ছে পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব আত্মাকে জীবনে উপলব্ধি করাই হচ্ছে পরম লক্ষ্য, যাকে ভারতীয় দার্শনিকরা কি বলেছেন মোক্ষ বা মুক্তি। আর এই মুক্তি হচ্ছে কি, মুক্তি মানেই হলো দুঃখ মুক্তি। আর এই দুঃখ মুক্তির কারণটা কি, অবিদ্যা। অর্থাৎ অবিদ্যা জীবনে দুঃখের মূল কারণ। অবিদ্যা বিনাশে দুঃখ মুক্তি, আর তত্ত্বজ্ঞানে অবিদ্যা নাশ হয় ও দুঃখ মুক্তি লাভ হয়, অর্থাৎ মোক্ষ লাভ হয়। তাই ভারতীয় দার্শনিকদের কাছে জ্ঞান লাভ কোনো কৌতূহল নয়, মুক্তি লাভের জন্যই তত্ত্বজ্ঞানের প্রয়োজন হয়। আত্যন্তিক দুঃখ মুক্তি হলো মানব জীবনের পরম পুরুষত্ব। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটি মানুষের জীবনে কাম্যবস্তু বা পুরুষত্ব। ধর্ম, অর্থ, কাম মানুষের জীবনের কাম্যবস্তু হলেও জীবনের চরম আর পরম লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ। কারণ মোক্ষ লাভ হলে মানুষের জীবনে আর কিছুই কামনা করার থাকে না। তাই মোক্ষই হচ্ছে পরম প্রাপ্তি বা পরম পুরুষত্ব। সুতরাং স্পষ্টতই বোঝা গেল যে ভারতীয় দর্শন মানেই আধ্যাত্মিকতাবাদের দর্শন। ভারতীয় দার্শনিকদের কাছে মুক্তি লাভের জন্য কেবল তত্ত্বজ্ঞানের প্রয়োজন হয়, কারণ তাদের কাছে মুক্তি লাভ বা মোক্ষ লাভ হচ্ছে জীবনের চরম ও পরম লক্ষ্য। কারণ মোক্ষ লাভ ঘটলে মানুষের জীবনে কামনা বাসনা করার মতো আর কোনো কিছুই থাকে না। তাই তাদের কাছে মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম যে দর্শন শব্দের অর্থ কি, ফিলোসফি শব্দের অর্থ কি, দর্শন বলতে কি বোঝায়, এবং পরে জানলাম যে ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শনের পার্থক্যটা কোথায়, এবং লাস্ট আমরা পড়লাম যে ভারতীয় দর্শনের স্বরূপ বা প্রকৃতি, বা ভারতীয় দর্শন কি রূপ, তার আলোচনার বিষয়বস্তু কি বা তার আসল বা মূল লক্ষ্য কি, এই বিষয়গুলো আমরা জানলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।